হ্যালো ফ্রেন্ডস, আবার আমি নতুন একটি গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো গল্পটি শুনবেন। সেই স্কুলের গণ্ডি পেরিয়ে আসার পর এই 3 বছর পর বাড়ি ফিরলাম। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েই কলকাতা চলে গেছিলাম। বহুদিন পর নিজের বাড়ি ফিরে এসে খুব ভালো লাগছে। যদিও এই 3 বছরে অনেক কিছু বদলে গেছে। আজ রবিবারের দিন, বিশেষ কোনো কাজ নেই, তাই রাস্তার দিকে একটু হাঁটতে বেরোলাম। হাঁটতে হাঁটতে আমাদের স্কুলের সামনে আসলাম। পুরনো কত স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলে। রাস্তার ধারে চুপ করে দাঁড়িয়ে স্কুলের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ আমার সামনে দুটো সাইকেল এসে থামলো। দেখলাম অখিলেশ আর রমেশ। দুজনেরই চেহারার অনেকটা পরিবর্তন হয়েছে। অখিলেশ বলল, কী ব্যাপার তোর? কবে ফিরলি কলকাতা থেকে? কতদিন পর তোর সাথে দেখা। আমি ওর কথার জবাব দেওয়ার আগে রমেশ বলে উঠল, তোর চেহারার তো আমূল পরিবর্তন ঘটেছে। আমি কিছু না বলে একগাল হেসে দিলাম। তারপর আমরা তিনজনে মিলে গল্পে মত্ত হয়ে গেলাম। হঠাৎ রমেশ বলে উঠল, আজ যখন সবার ছুটি রয়েছে, তাহলে চল সবাই আজ সন্ধ্যাবেলা চা খেয়ে আসি। বহুদিন হয়ে গেছে আমরা সবাই একসাথে বসে চা খাইনি, আড্ডাও দেওয়া হয়নি। এত সুন্দর প্রস্তাবে আমি আর অখিলেশ না করতে পারলাম না। এই কথা হওয়ার পর আমরা যে যার বাড়ি চলে গেলাম। সময় মতো সন্ধ্যাবেলা আমরা 4 রাস্তার মোড়ে এসে হাজির হলাম। রমেশ বলল, কিন্তু চা খেতে যাবি কোথায়? অখিলেশ বলল, তালপুকুর গ্রামের ওখানে একটা ভালো চায়ের দোকান আছে। লোকমুখে শুনেছি ওখানে নাকি খুব ভালো চা করে। রমেশ বলল, ধুর, সে তো নাকি এখান দিয়ে প্রায় 3 মাইল দূর। এত রাস্তা যাওয়া মুখের কথা নাকি? অখিলেশ বলল, কেন? আমরা সাইকেলে যাব, সাইকেলে যাব, কোনো অসুবিধা হবে না। অগত্যা রাজি হয়ে গেলাম। ভেবে দেখলাম একটাই তো দিন, আনন্দ করব। না জানি আবার কবে দেখা হবে, তাই যাওয়া যেতেই পারে। সবাই যাওয়া শুরু করলাম। বড় রাস্তা ধরে এগিয়ে চললাম। এদিকে লোকজন সন্ধ্যার পর খুব কমই আসে, সেজন্য এদিকে ইলেকট্রিক পোস্টারগুলিতে আলোর ব্যবস্থা নেই। আন্দাজ মতো 30 মিনিট সাইকেল চালানোর পর অবশেষে এসে পৌঁছালাম সেই চায়ের দোকানে। একটা খেলার মাঠের ধারে চায়ের দোকানটা। একটা মাঝবয়সী লোক চা তৈরি করছে, আর তার পাশে ওনার বয়সে আরেকজন লোক গরম গরম তেলে ভাজা আর সিঙ্গারা তৈরি করছে। চায়ের দোকানের ভিতরে দেখলাম বসার জায়গা আছে। ভেতরে বেশ কিছু লোকও বসে আছে। আমরা 3 কাপ চা ও 3টা সিঙ্গারা এবং বেগুনি নিয়ে পাশের মাঠটায় গিয়ে বসলাম। বেশ নরম ঘাস মাঠে, একটু ঘাস মতো জায়গা দেখে আমরা বসে গেলাম। চায়ের সাথে গরম গরম তেলে ভাজা আর তার সাথে আমাদের স্কুল জীবনের ফেলে আসা দিনগুলো নিয়ে কথা বলতে লাগলাম। অখিলেশ বলল, সত্যি জীবনের সেই দিনগুলি কোনো দিনও ভোলার নয়। রমেশ সম্মতি দিয়ে বলল, সত্যি ভাই, মনে আছে তোদের? আগে এমন কোনো দিন ছিল না যে আমরা নদীর ধারে গিয়ে আড্ডা মারিনি। এমনি আরও কতই না স্মৃতি রয়েছে। এসব আলোচনা করতে করতে ঘড়ির কাঁটা কখন যে 10টার ঘরে পৌঁছলো আমরা বুঝতেই পারলাম না। আমি বলে উঠলাম, ইস, অনেকটা দেরি হয়ে গেছে, এখনও যে অনেকটা পথ যেতে হবে আমাদের। রমেশ বলল, চল তাহলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। তখন অখিলেশ সেই পরিপ্রেক্ষিতে বলে উঠল, আমার একটা রাস্তা জানা আছে, ওই রাস্তা দিয়ে গেলে আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। এ কথা শুনে রমেশ বলল, এই রাত্রে অচেনা পথ দিয়ে যাওয়াটা কি ঠিক হবে? তখন আমি বললাম, আকাশের দিকে দেখেছিস হঠাৎ কেমন মেঘ জমেছে? সাথে সাথে ওরা দুজনেই বলে উঠল, সত্যি তাই। আমি আর দেরি না করে বললাম, চল, রাহুল যে রাস্তাটা বলেছে সেই রাস্তাটা দিয়ে আমরা রওনা দিই। এই বলে আমরা সবাই আমাদের সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু রমেশকে দেখে বুঝতে পারলাম ও একটু ভয় পেয়েছে। বড় রাস্তার পর আমরা সেই রাস্তায় ঢুকলাম। দেখলাম রাস্তার অবস্থা খুবই খারাপ। জায়গায় জায়গায় গর্ত রয়েছে। বৃষ্টি আসার আগে আমরা বাড়ি যাওয়ার জন্য তাড়াতাড়ি সাইকেল চালাতে লাগলাম। বড় রাস্তা থেকে অনেকটা দূরে চলে এসেছি। এখন ফাঁকা মাঠ, মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি। হঠাৎ রমেশ বলে উঠল, হ্যাঁ রে অভি, ওই বটগাছের তলায় মনে হচ্ছে কে যেন একটা দাঁড়িয়ে আছে। আমি বললাম, দূর, এই অন্ধকারে কি দেখেছিস ঠিক নেই। ওসব কিছু না, বাদ দে, চল তাড়াতাড়ি, আমাদের বৃষ্টি আসার আগে বাড়ি ফিরতে হবে। আমি কথা বলা শেষ করলাম, আরও বৃষ্টি শুরু হয়ে গেল। অখিলেশ বলল, না, এবার এটাই বাকি ছিল। আমরা খুব জোরে সাইকেল চালাতে লাগলাম। আমরা একটা ছোট কালভার্টের উপর এসে পড়লাম। কালভার্টের মাঝ বরাবর এই বৃষ্টিতে কে যেন একজন
চাদর মুড়ি দিয়ে হেঁটে যাচ্ছে। আমরা ভাবলাম কোনো চাষি হয়তো বাড়ি ফিরছে। অখিলেশ আমাদের আগে ছিল, ও সাইকেলের বেল বাজাতে লাগলো, কিন্তু বেলের আওয়াজ যেন তার কান অবধি যাচ্ছে না। সে দিব্যি তার মতো হেঁটে যাচ্ছে। পিছন দিক থেকে আমি বলে উঠলাম, এই যে মশাই, কখন থেকে আওয়াজ দেওয়া হচ্ছে, সরছেন না কেন? একটু সরে যান, আমরা চলে যাই। সে দেখি কোনো কথা না বলে একটু সরে দাঁড়ালো। আমরা পাশ কাটিয়ে চলে এলাম। রমেশ বলল, এ ভাই, ওটা মানুষ নয় রে, আমার মনে হচ্ছে ওটা কোনো ভূত প্রেত। ওদিক থেকে অখিলেশ এক ধমক দিয়ে বলল, চুপ করতো, তোর শুধু আজে বাজে কথা। রমেশ বলল, না রে, আমরা পাশ কাটালাম, সেই সময় পিছন ফিরে দেখলাম লোকটা পিছন থেকে কোথাও যেন উধাও হয়ে গেছে। আমি বললাম, কি বলছিস রে? রমেশ বলল, যা বলছি সত্যিই বলছি। অখিলেশকে বললাম, আরও জোরে পেডেল কর, এখান দিয়ে খুব তাড়াতাড়ি বেরোতে হবে। সামনে আবার একটা কালভার্ট। এবার আমরা সবাই বিস্ময়ে ও ভয়েতে খুব জোরে সাইকেলের ব্রেকে চাপ দিলাম। আমরা সামনে যা দেখলাম তা দেখে আমরা রীতিমতো ভয় পেয়ে গেলাম। এই প্রচণ্ড বর্ষাতেও আমার কান দুটো গরম হয়ে গেল। আমরা আগে কালভার্টে যে লোকটার পাশ কাটিয়ে চলে এলাম, সেই একই লোক এই কালভার্টেও একই জায়গা দিয়ে হেঁটে যাচ্ছে। রমেশ ফিসফিসি গলায় উঠল, আমি আগেই বলেছিলাম এত রাতে অচেনার রাস্তায় যাস না, তোরা কেউ শুনলি না তখন। এখন কি হবে কি জানি, ভগবান শুধু ভালোয় ভালোয় বাড়ি পৌঁছে দিলেই হলো। আমি বললাম, শুন, ভয় পেলে হবে না, আমরা আগে যেমন সাইকেল চালাচ্ছিলাম তেমনি সাইকেল চালাবো, কিছু হবে না। এই বলে আমি আগে আগে যেতে লাগলাম, আর ওরা আমার পিছন পিছন যেতে লাগলো। আগের মতো আবার তার পিছন গিয়ে বেল বাজালাম, কিন্তু সে কোনো গ্রাহ্য করছে না। রমেশ ভয়ে রাম নাম আওড়াতে লাগলো। সামনে সে আগন্তুক হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল। তাই দেখি আমরাও দাঁড়িয়ে গেলাম। সেই ব্যক্তিটি পিছন ঘুরল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। সেই ক্ষীণ আলোয় দেখলাম সে সত্যি কোনো মানুষ নয়। ওর ওই ভয়ঙ্কর চেহারা দেখে আমরা শিউরে উঠলাম। কি ভয়ানক মুখ, চোখের কুঠুরিতে চোখ নেই, মুখের চামড়া পচে ঝুলে 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 পড়ছে, মুখের জায়গায় জায়গায় চিহ্ন। সামনে সেই ভূত বলে উঠল, কোথায় যাবি? আমায় এই কালভার্টের তলায় মেরে পুঁতে দিয়ে চলে গিয়েছিলি। কি ভেবেছিলি যে তোরা পার পেয়ে যাবি? আজ তোরা আমার হাতে মরবি। এই শুনে রমেশ জোরে বাঁচাও বাঁচাও বলে চেঁচিয়ে উঠল। আমি কি করব কিছু বুঝতে পারলাম না। পিছন থেকে অখিলেশ বলে উঠল, আর এক মুহূর্ত সময় নষ্ট না করে চল পালাই। আমরা কোনো কিছু না ভেবে ছুটতে লাগলাম। পিছন দিক দিয়ে আওয়াজ ভেসে আসছে, দাঁড়া দাঁড়া বলছি, আজ তোদের মৃত্যু আমার হাতে, আজ তোদের নিস্তার নেই। এই বলে বিকট শব্দে হেসে উঠল। কতক্ষণ দৌড়াচ্ছি জানি না, কতটা দৌড়েছি তাও জানি না। আমরা দৌড়াতে দৌড়াতে পাকা সড়ক এর উপর এসে পড়লাম। আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। রমেশ বলল, এই রাস্তায় আর কোনো দিন নয়। অখিলেশ বলল, সাইকেলগুলো ওখানেই আছে। রমেশ বলল, বেঁচে আছি এই অনেক। বেঁচে আছি যখন সাইকেল আবার কেনা যাবে, কিন্তু এই রাস্তায় আমি আর যেতে চাই না। তিনজন ক্লান্ত শরীর নিয়ে হাঁপাতে হাঁপাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার মনে একটা প্রশ্ন এসে জমাট বাঁধছিল যে ওই অশরীরই ওই কথাটি কেন বলল। নমস্কার, আজকের গল্প এখানে শেষ করছি।